মেয়ে অভিশপ্ত এক আখ ক্ষেতের ভেতর বারবারই ঘুরপাক খাচ্ছিল। সেই অভিশপ্ত ক্ষেত থেকে বের হওয়ার রাস্তা সে কোনোভাবেই খুঁজে পাচ্ছিল না। এরই মাঝে সে সম্মুখীন হচ্ছিল নানান ধরনের অদ্ভুত ও ভুতুড়ে ঘটনার। শেষমেশ মেয়েটির সাথে কি হয়েছিল? সে কি প্রাণে বেঁচে ফিরতে পেরেছিল সেই ক্ষেত থেকে, নাকি সেও অন্যদের মতো তাকে শেষ করে দিয়েছিল? সেই গল্পই জানবো আজকের মুভিতে। হ্যালো মুভি লাভার্স, কেমন আছেন সবাই? কারা কারা আমার মতো হরর মুভি দেখতে পছন্দ করেন, তাদের জন্য নিয়ে আসলাম আজকে এক অসাধারণ হরর, সাসপেন্স ও থ্রিলার ধর্মী মুভি ছড়ি। আর কথা না বাড়িয়ে চলুন আজকের এক্সপ্লেনেশনটি শুরু করি। মুভির শুরুতেই আমরা এই মুভির নায়িকা সাক্ষীকে দেখতে পাই এবং তার হাজব্যান্ড হেমন্ত। তারা দুজনকে ভীষণ রকম ভালোবাসতো। সাক্ষী প্রেগনেন্ট ছিল। হঠাৎ করে একদিন সাক্ষী প্রচন্ড চেঁচামেচির শব্দ শুনে ঘুম থেকে জেগে উঠে দৌড়ে নিচে গিয়ে দেখে হেমন্তকে কিছু লোক মারছে। মূলত হেমন্ত তাদের বসের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিল ব্যবসার জন্য, কিন্তু ব্যবসা শুরুর আগেই এক লোক ওই টাকাগুলো নিয়ে পালিয়ে যায়। ফলে হেমন্ত আর ব্যবসা শুরু করতে পারেনি, টাকাও ফেরত দিতে পারেনি। তাই লোকগুলো টাকার জন্য এসে হেমন্তকে মারছিল আর 24 ঘন্টা সময় দিয়ে যায় টাকাগুলো ফেরত দেওয়ার জন্য। এই ঘটনায় সাক্ষী এবং হেমন্ত দুজনই প্রচন্ড পরিমাণ ভয় পায়। এরপর হেমন্ত সাক্ষীকে বলে, চলো আমরা এখান থেকে পালিয়ে যাই, কিছুদিন পর টাকা ম্যানেজ করে ফিরে এসে ওদের টাকা ফেরত দেব, নয়তো যদি এখানে থাকি 24 ঘন্টা পর ওরা এসে টাকা না পেলে আমাকে এবার হয়তো মেরেই ফেলবে। এরপর আমরা হেমন্ত এবং সাক্ষীর ড্রাইভার কাজলাকে দেখতে পাই। কাজলা হেমন্ত এবং সাক্ষীকে তাদের সন্তানের মতোই ভালোবাসতো। এরপর সেই ড্রাইভার হেমন্ত এবং সাক্ষীকে জানায় এমন একটা জায়গা আছে যেখানে গেলে ওরা আর আপনাদেরকে খুঁজে পাবে না, কিন্তু সেটা তো এখান থেকে বেশ দূরে, প্রায় 300 কিলোমিটার দূরে। সেখানে আমার গ্রামের বাড়িতে আমার বউ আছে, আমার বউ ম্যাডামকে দেখাশোনা করতে পারবে। এরপর সেদিন রাতেই সাক্ষী এবং হেমন্ত তাদের ড্রাইভারের গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। পুরো রাত এবং পরের দিন বিকেল পর্যন্ত গাড়ি চলার পর একটা জায়গায় গিয়ে গাড়ি থামে। দুই পাশে আখের ক্ষেত আর মাঝখান দিয়ে একটি রাস্তা। এরপর ড্রাইভার জানায় এরপর থেকে আর গাড়ি যাবে না, এখান থেকে আপনাদেরকে হেঁটে যেতে হবে। এরপর আখের ক্ষেতের ভেতরে একটি সরু রাস্তা দেখিয়ে বলে, এই রাস্তা দিয়ে আপনারা এগিয়ে যান, আমি গাড়িটাকে পার্ক করে আসছি। এই বলেই কাজলা চলে যায়। কিন্তু কাজলা সাক্ষী আর হেমন্তকে এটা বলে না যে তার বাড়ি কোথায় বা কত দূর তাদেরকে এই আখ ক্ষেতের ভেতর দিয়ে যেতে হবে। কেন বলে না সেটা আমরা মুভির লাস্টে জানতে পারবো। এরপর হেমন্ত আর সাক্ষী সেই সরু রাস্তা দিয়ে যেতে যেতে গোল একটা জায়গায় গিয়ে থামে। সেখানে গিয়ে তারা একটি কাকতাড়ুয়া দেখতে পায় এবং সেই গোল জায়গাটার চারপাশেই সরু সরু গলির মতো ছিল, কিন্তু কোন সরু গলি দিয়ে গেলে কাজলার বাড়ি খুঁজে পাবে তারা তা বুঝতে পারছিল না। সাক্ষী যেহেতু প্রেগনেন্ট ছিল তাই হেমন্ত সাক্ষীকে একটি জায়গায় বসিয়ে রাখে এবং বলে, তুমি এখানে থাকো, আমি দেখে আসি কোন দিকে গেলে বাড়িটা খুঁজে পাবো। সাক্ষী প্রচন্ড পরিমাণ ক্লান্ত ছিল এবং সেখানে বসেই ঘুমিয়ে যায়। যখন ঘুম ভাঙে তখন দেখতে পায় রাত হয়ে গেছে, কিন্তু হেমন্ত তখনও ফিরে আসেনি। সাক্ষী প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায়। সাক্ষীর কাছে মনে হতে থাকে কেউ যেন তার আশেপাশে আছে। ভয় এসে চারদিকে ছোটাছুটি করতে শুরু করে এবং হেমন্তকে ডাকতে শুরু করে। একসময় সাক্ষী হেমন্তকে খুঁজে পায় এবং তার সাথে এক মধ্যবয়স্কা মহিলা ছিল। এই মহিলাটি ছিল ড্রাইভার কাজলার বউ, তার নাম ছিল ভান্নদেবী। এরপর সাক্ষী হেমন্তকে জিজ্ঞেস করে, তুমি তো বাড়ি খুঁজে পেয়েছো, তাহলে আমাকে আনতে যাওনি কেন? কিন্তু এ পর্যায়ে হেমন্ত কোনো কথাই বলে না। হেমন্ত কেন কিছু বলে না তা আমরা মুভির শেষে জানতে পারবো। এর পরের সিনে দেখানো হয় ভান্নদেবী সাক্ষীকে বলছে, তোকে আমরা অনেক খুঁজেছি কিন্তু খুঁজে পাইনি। ভান্নদেবীকে দেখতে একজন রহস্যময়ী মহিলা মনে হয়, তার কথাবার্তাতেও রহস্যের গন্ধ পাওয়া যাচ্ছিল।
এ পর্যায়ে সাক্ষী ভানুদেবীকে জিজ্ঞেস করে, আচ্ছা এখানে তো আরো একটি ঘর দেখলাম, সেখানে কে থাকে? এবার ভানুদেবী বলে, থাকে না, থাকতো। তখন সাক্ষী জিজ্ঞেস করে, তাহলে এখন কোথায় চলে গিয়েছে? তখন ভানুদেবী বলে, চলে যায়নি, সে মারা গিয়েছে। ওই ঘরে আমার দেবর যোগেশ্বর এবং তার স্ত্রী থাকতো। তারা মারা গিয়েছে। মারা যাওয়ার পর থেকে ঘরটা খালিই পড়ে রয়েছে। এর পরের সিনে দেখানো হয় পরের দিন সকালে সাক্ষী চারপাশটা খুব ভালোভাবে ঘুরে ঘুরে দেখছিল। একসময় সে ওই বন্ধ ঘরটার পাশে আসে। এসে সে যা দেখতে পায় তা দেখার জন্য সে মোটেই প্রস্তুত ছিল না। ঘরটার দরজা জানালা এমনকি ভেতরের অংশটাও পোড়া ছিল এবং ভেতরে বিকট একটা গন্ধ ছিল। এরপর সেখান থেকে সাক্ষী বের হয়ে আসে এবং আখক্ষেতের ভেতরে একটি সরু রাস্তা দিয়ে সামনে এগিয়ে যায়। সেখানে সে একটি বিরাট লম্বা গাছ দেখতে পায়। গাছটির নিচেই একটি বিশাল বড় কুয়া ছিল। কুয়াতে উঁকি দিয়ে যখন সাক্ষী দেখতে যায় তখন সে দেখতে পায় কুয়োর পানিতে সাক্ষীর কোনো ছায়া পড়েনি। এটা দেখে সাক্ষী কিছুটা ঘাবড়ে যায়। এরপর আমরা দেখতে পাই রাতের বেলা হেমন্ত সাক্ষীকে বলছে সে শহরে যাবে টাকা ম্যানেজ করতে। যতদিন না পর্যন্ত ফিরে আসে ততদিন ভানুদেবী সাক্ষীর দেখাশোনা করবে। সাক্ষী প্রথমে একা থাকতে রাজি না হলেও পরবর্তীতে সে রাজি হয়ে যায়। পরের দিন সকালে সাক্ষী ঘুম থেকে উঠে দেখতে পায় হেমন্ত তাকে কিছু না বলেই চলে গেছে। এরপর সাক্ষী যখন বাড়ির বাইরে আসে তখন দেখতে পায় একটি মহিলা সেখানে কাঠ কাটছে, আর মহিলার পেটে একটি কাটা দাগ ছিল। আর তখনই সেখানে ভানুদেবী চলে আসে। ভানুদেবী এসেই মেয়েটাকে অনেক বকাবকি করতে থাকে আর জিজ্ঞেস করে কেন এত জোরে জোরে কাট কাটছে, কিন্তু মেয়েটা কোনো উত্তরই দেয় না। এরপর সাক্ষী ভানুদেবীকে জিজ্ঞেস করে মেয়েটা আসলে কে ছিল। এবার ভানুদেবী জানায় মেয়েটা তার ছেলের বউ, ওর নাম রানী, আর ভানুদেবীর ছেলের নাম হলো রাজবীর। এরপর সাক্ষী ভানুদেবীকে জিজ্ঞেস করে আপনার ছেলের বউ এত চুপচাপ কেন? তখন ভানুদেবী জানায় ওটা একটা অশুভ মেয়ে, আমার কোনো কথাই শুনেনি। ওর যখন বাচ্চা পেটে ছিল এবং 8 মাস ছিল তখন আমি ওকে বারবার নিষেধ করেছিলাম আখক্ষেতের ভেতরে যেতে, কিন্তু সে আমার কোনো নিষেধই মানেনি। হঠাৎ করে একদিন আমরা রানীকে অনেক খোঁজাখুঁজি করেও পাচ্ছিলাম না। তারপর দেখি সে একটা জায়গায় উল্টে পড়ে আছে। যেহেতু সে উল্টে পড়েছিল তার পেটের বাচ্চাটা আঘাত লেগে মারা যায়। এরপর পেট কেটে একটি ছেলে বাচ্চা বের করা হয়। এরপর থেকেই মূলত রানী এমন চুপচাপ হয়ে গেছে। এরপর সাক্ষী জিজ্ঞেস করে তাহলে আপনার ছেলে এখন কোথায়? ভানুদেবী বলে এই ঘটনার পরে আমার ছেলে খুব মন খারাপ করেছে এবং সে রাগ করে বাড়ি থেকে বেরিয়ে শহরে চলে গেছে। ওই দিন সন্ধ্যাবেলা ভানুদেবী রানীকে অন্য আরেকটি বাড়িতে রেখে আসতে যায়। এই বাড়িটিতে কেবল সাক্ষী আর ভানুদেবী থাকবে যতদিন না পর্যন্ত সাক্ষীর স্বামী হেমন্ত শহর থেকে ফিরে আসে। তো এই সময় সাক্ষী বাড়িতে একাই ছিল আর সে হাঁটাহাঁটি করছিল। হঠাৎ করে সে বাইরে একটি শব্দ শুনতে পায় এবং সেখানে এগিয়ে গিয়ে দেখতে পায় একটি বাচ্চা। যদিও বাচ্চাটি দেখতে একটু অদ্ভুত রকমের ছিল, কিন্তু সাক্ষী এতে মোটেই ঘাবড়ে যায়নি বা ভয় পায়নি, বরং সাক্ষীর ভালোই লাগছিল, কারণ সাক্ষী বাচ্চা খুব পছন্দ করত। কারণ শহরে সাক্ষীর একটি এনজিও আছে যেখানে সে অনাথ বাচ্চাদের দেখাশোনা করে। কিন্তু এ পর্যায়ে দেখা যায় সেখানে একটি বাচ্চা নয়, মূলত 3টি ছেলে বাচ্চা ছিল 3 বয়সের। একটি বাচ্চার পিছু পিছু সাক্ষী মন্ত্রমুগ্ধের মতো এগিয়ে যাচ্ছিল। হঠাৎ করে সেখানে ভানুদেবী চলে আসে এবং সাক্ষীকে টেনে বাড়ির ভেতরে নিয়ে এসে গেট লাগিয়ে দেয় এবং সাক্ষীকে জিজ্ঞেস করে সে কোথায় যাচ্ছিল। এবার সাক্ষী জানায় সে 3টি ছেলেকে দেখেছে এবং ছেলেগুলো খুব মিষ্টি ছিল। কথাটা শুনে ভানুদেবী প্রচন্ড পরিমাণ ঘাবড়ে যায় এবং সাক্ষীকে বকাঝকা করে যেন তাদের পিছু পিছু সে আর না যায়। কিন্তু সাক্ষী বলে বাচ্চা আমার খুবই ভালো লাগে, আপনি আমাকে বাচ্চাদের থেকে দূরে রাখতে পারবেন না। এবার ভানুদেবী প্রচন্ড পরিমাণ রেগে যায় এবং সাক্ষীর হাত টেনে ধরে এবং বলে আমার কথা না শুনলে তুই মহাবিপদে পড়বি। রানীর কি অবস্থা হয়েছে দেখেছিস তো?
এরপর রাতের বেলা সাক্ষীর ঘুম হঠাৎ করে ভেঙে যায় এবং সে ভানুদেবীর বিছানার দিকে যখন তাকায় দেখতে পায় সেখানে ভানুদেবী নেই। এরপর এদিক ওদিক তাকিয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে সে দেখতে পায় প্রচন্ড ভয় এবং আতঙ্ক নিয়ে একটা জায়গায় ভানুদেবী জড়সড় হয়ে বসে আছে। পরের দিন সকালে দেখা যায় সাক্ষী তার মুখ আয়নায় দেখছিল, আর আয়নায় দেখা যাচ্ছিল তার ঠিক পেছনে রানী তার দিকে তাকিয়ে আছে। এরপর সাক্ষী রানীর দিকে এগিয়ে যায়। রানীর চোখে মুখে ভয় এবং আতঙ্কের ছাপ ছিল এবং দেখে মনে হচ্ছিল রানী সাক্ষীকে এমন কিছু রহস্যের কথা জানাতে চায় যেটা সাক্ষীর জানা উচিত। কিন্তু হঠাৎ করেই দেখা যায় রানী অপ্রস্তুত হয়ে সেখান থেকে সরে যাচ্ছে, কারণ সেখানে ভানুদেবী চলে এসেছে আর ভানুদেবীকে দেখে রানী ভয়ে অপ্রস্তুত হয়ে গিয়েছে। এরপর সাক্ষী আবারও ওই ছেলে তিনটেকে দেখতে পায় এবং তাদের পিছু পিছু ওই পোড়া ঘরটার সামনে যায়। সেখানে গিয়ে দেখতে পায় ঘরের সামনে একটি রেডিও রাখা আছে, আর রেডিওতে মেয়েলি কণ্ঠে একটি গান বাজছিল, যেন কোনো মা তার সন্তানদের গান শুনিয়ে ঘুম পাড়াচ্ছে। এবার সাক্ষী রেডিওটা নিয়ে ঘরের ভেতরে প্রবেশ করে, কিন্তু ঘরের ভেতরে কাউকে দেখতে পায় না। এবার পেছন থেকে দেখা যায় দেয়াল থেকে একটি কালো হাত সাক্ষীর দিকে হাত বাড়াচ্ছে, কিন্তু সাক্ষী সেটি দেখতে পায় না। সাক্ষী যখন ঘর থেকে বেরিয়ে আসছে তখন দেখা যায় দেয়াল থেকে তিনটি ছেলে সাক্ষীর দিকে তাকিয়ে আছে। ঠিক তখনই সেখানে ভানুদেবী চলে আসে এবং সাক্ষীর সাথে প্রচন্ড রাগারাগি করে এবং বলে, আমি তোকে বলেছিলাম তুই ছেলেগুলোর পিছু পিছু আসবি না, কেন তুই আমার কোনো কথাই শুনছিস না। এরপর সাক্ষীর হাত থেকে সে রেডিওটা নিয়ে রেডিওটাকে দূরে ফেলে দেয়। এবার সাক্ষীও প্রচন্ড পরিমাণ রেগে যায় এবং ভানুদেবীকে বলে, শুনুন, আমি আপনার বাড়িতে থাকছি বলে আপনার আমাকে অতটা খেয়াল রাখতে হবে না, আর আপনি আমার সাথে যে খেয়ালটা রাখছেন বা যে ব্যবহারটা করছেন এটা আপনার আসল রূপ নয়। আপনার আসল রূপ তো সেটা যেটা আপনি রানীর সাথে করেন। আপনি যা করছেন পুরোটাই অভিনয়। এখানে অনেক কিছুই নাটকীয় চলছে। এমন অনেক ধরনের কথা ভানুদেবীকে শুনিয়ে সাক্ষী সেখান থেকে চলে যায়। এরপর রাতের বেলা হঠাৎ করে হেমন্তের কণ্ঠ শুনে সাক্ষীর ঘুম ভেঙে যায় এবং সে বাইরে এসে দেখে হেমন্ত এসেছে। ভানুদেবী হেমন্তর খোঁজ খবর নিচ্ছে। হেমন্তকে দেখে সাক্ষী প্রচন্ড পরিমাণ খুশি হয়ে যায় এবং দৌড়ে এসে হেমন্তকে জড়িয়ে ধরে। এরপর ভানুদেবী সেখান থেকে লন্ডন হাতে নিয়ে ক্ষেতের পথ ধরে কোথাও যেন চলে যায়। এবার সাক্ষী হেমন্তকে বলে, এই বাড়িতে আমার কিছুই ভালো লাগছে না, সবকিছুই কেমন যেন অদ্ভুত লাগছে, আর ওই মহিলা আমার দিকে এত পরিমাণ খেয়াল রাখে, আমার মনে হয় সে যেন আমাকে না বরং আমাদের পেটের বাচ্চাটাকে খেয়াল রাখছে, কারণ ওর ছেলের বউর বাচ্চা জন্ম দিতে পারেনি। আমার কাছে মনে হয় ওরা আমার পেটের বাচ্চাটাকে চায়, তাই এমন করছে আমার সাথে। কিন্তু হেমন্ত সাক্ষীকে থামিয়ে দিয়ে বলে, না না, এমনটি মোটেই নয়। ভানুদেবী তো আমাকে ছেলের মতো আর তোমাকে ছেলের বউয়ের মতোই ভালোবাসে, উনি কেন আমাদের সাথে এমনটা করবে, তুমি ভুল ভাবছো। কিন্তু সাক্ষী বলে, না না, এখানে সবকিছুই কেমন যেন অদ্ভুত, মহিলাটাও অদ্ভুত, এখানে আমি আর এক মুহূর্তও থাকতে চাই না, তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো। এই বলে সাক্ষী প্রচন্ড পরিমাণ জেদ করতে থাকে, আর হেমন্ত সাক্ষীর জেদের কাছে হার মেনে যায়। এরপর মাঝরাতেই তারা ওই বাড়ি থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেয়, কিন্তু যখন বাড়ি থেকে বের হয় তখনই হেমন্তের মাথায় কেউ একজন লাঠি দিয়ে আঘাত করে। এখান থেকেই গল্পের টুইস্ট শুরু হয় এবং সামনে যা কিছু ঘটবে তা আপনার কল্পনাকেও হার মানাবে। এবারে আমরা দেখতে পাই হেমন্তর মাথায় যে লাঠি দিয়ে আঘাত করেছিল সে আর কেউ নয়, তাদের ড্রাইভার কাজলা, আর সাক্ষীকে ক্লোরোফর্ম মাখা রুমাল দিয়ে মুখ চেপে ধরে ভানুদেবী। এরপর দেখা যায় ক্ষেতের ওই গোল জায়গাটায়, যেটা আমরা মুভির শুরুর দিকে দেখেছিলাম, সেখানে এক তান্ত্রিক বসে কিছু যজ্ঞ করছে, আর সেখানে উপস্থিত রয়েছে ড্রাইভার কাজলা, তার বউ ভানুদেবী এবং এক পাশে রক্তাক্ত অবস্থায় হেমন্ত এবং আরেক পাশে সাক্ষী। সাক্ষীর জ্ঞান কখনো ফিরছে আবার কখনো হারিয়ে যাচ্ছে। সাক্ষীর কপালে এবং গলায় শ্মশানের মাটি লাগিয়ে দিচ্ছিল ভানুদেবী, আর তান্ত্রিক বড় বড় করে জোরে জোরে কোনো এক মন্ত্র পড়ছিল। এক পর্যায়ে দেখা যায় ভানুদেবী সাক্ষীকে বিছানার সাথে শুয়ে মোটা মোটা দড়ি দিয়ে সাক্ষীর হাত পা বেঁধে দিচ্ছে। এবার ভানুদেবী অদ্ভুত এক গলায় সাক্ষীকে বলে,
শোন মেয়ে, তোকে আমি এক গল্প শোনাই। তোর তো গল্প শুনতে ভালো লাগে। আজ থেকে বেশ কয়েক বছর আগের কথা। আমাদের পরিবারে তখন অনেক সুখ শান্তি ছিল। একদিন আমার দেবরকে বিয়ে করালাম। মেয়েটার নাম ছিল সুনয়নী। সে আসলে কোনো মেয়ে ছিল না, সে ছিল একটা ডাইনি। আমার একটা ছেলে নয়, বরং 4টা ছেলে ছিল। রাজবীর ছিল সবার বড়, আর ছোট ছোট 3টে ছেলে ছিল। ওই ডাইনি সুনয়নী আমার ছোট 3 ছেলেকে হাত করে নিল। আমার ছেলেগুলো সারাক্ষণ ওর কাছেই থাকতো। ডাইনিটা আমার ছেলেগুলোকে এমনভাবে বশ করে নিল যে তারা সারাক্ষণ ছোট মা বলে ডাকতে থাকতো। ছেলেগুলো আমার নাকি ওই ডাইনিটার আমি বুঝতেই পারতাম না। একসময় সুনয়নীর পেটেও বাচ্চা আসলো। তখন ভাবলাম হয়তো সে আমার বাচ্চাগুলোকে এবার ছেড়ে দিবে, কিন্তু না, তবুও সে আমার বাচ্চাগুলোকে ছাড়লো না। এরপর একদিন সাহস করে আমি আমার দেওর যোগেশ্বরকে সবকিছু খুলে বললাম যে ওইটা তোর বউ নয়, বরং ওইটা ডাইনি। এরপর যোগেশ্বর এবং সুনয়নীর মাঝে এই নিয়ে তুমুল ঝগড়া হলো। একদিন আমরা হঠাৎ করে ক্ষেতের মাঝখান থেকে চিৎকারের আওয়াজ শুনতে পেলাম। দৌড়ে গিয়ে সেখানে দেখতে পেলাম ডাইনিটা আমার দেওর যোগেশ্বরকে ছুরি দিয়ে মেরে ফেলেছে। এরপর ডাইনিটা নিজেও কুয়োর মধ্যে গিয়ে লাফ দিয়ে আত্মহত্যা করে। কিন্তু ডাইনিটা একা মরলে তো কোনো কথা ছিল না, সে আমার ছোট 3 ছেলেকেও সাথে নিয়েই মরেছে। আমার ওই 3 ছেলেও কুয়োর পানিতে ডুবে মারা গিয়েছে। তুই যে সবসময় 3টে ছেলেকে দেখতে পাস, মূলত ওই 3 ছেলেই আমার ছেলে। তুই ওদের আত্মাকে এখন দেখতে পাস। আর এই ঘটনার পর থেকেই আমার বাড়ির উপর একটা অভিশাপ লেগে আছে। আমি যখন আমার ছেলে রাজবীরকে রানীর সাথে বিয়ে দিলাম, এরপর রানী যখন 8 মাসের গর্ভবতী, তখন আমি বারবার রানীকে নিষেধ করেছি ক্ষেতের দিকে যেতে। কিন্তু সে একদিন ক্ষেতের মধ্যে গিয়ে নিজেই নিজের পেটের মধ্যে ছুরি চালিয়ে পেটের বাচ্চাটাকে মেরে ফেলল। কিন্তু ছেলে পেলে না হলে বংশ আগাবে কি করে? এরপর আমি রাজবীরকে আবারও বিয়ে করালাম। কিন্তু রাজবীরের দ্বিতীয় বউটা একইভাবে পেটে এবং গলায় ছুরি চালিয়ে মারা গেল। আমি এবারও থামিনি। রাজবীরকে 3য়বারের মতো বিয়ে করিয়েছিলাম, কিন্তু 3য়বারও একই ঘটনা হয়ে বউটা মারা গেল। এবার আর আমি ভুল করিনি। রাজবীরকে বিয়ে করিয়েছি শহরে, ওরা শহরেই থাকে। আমার ছেলের বউটা এবারও গর্ভবতী 8 মাসের। কিন্তু কিরকম অদ্ভুত মিল দেখ, তুইও 8 মাসের গর্ভবতী, আর তুই আর হেমন্ত আমাদের বাড়িতে এলি। তান্ত্রিক বলেছে কোনো 8 মাসের গর্ভবতী মহিলা যদি আমাদের বাড়িতে 3 রাত থাকতে পারে এবং ওই ডাইনির হাত থেকে নিজের সন্তান এবং নিজেকে বাঁচাতে পারে, তাহলে এই অভিশাপ আমাদের পরিবার থেকে উঠে যাবে। তাই তোকে এই বাড়িতে 3 দিন 3 রাত থাকতে হবে। আর যদি তুই ওই ডাইনির হাত থেকে 3 দিন পরেও বেঁচে থাকতে পারিস, তাহলে এই অভিশাপ আমার পরিবার থেকে উঠে যাবে এবং আমি আমার পরবর্তী বংশধর পাবো। তোকে আমি অনেক ভালোবাসি রে মেয়ে, তুই আমাদের পরিবারের জন্য এইটুকু করতে পারবি না? এই পর্যায়ে কিন্তু আমাদের সকলেরই মনে হচ্ছে যে ঘটনা বুঝি মুভির এটাই, কিন্তু না, আমি ভুল ভাবছি। আসল ঘটনা তো অন্যটা, যেটা আমরা মুভির লাস্টে জানতে পারবো। এরপর ভানুদেবী সেখান থেকে চলে যাওয়ার সময় সাক্ষীকে বলে, শোন মেয়ে, এই 3 দিন 3 রাত তুই চোখে যা দেখবি তার কোনো কিছুই সত্য নয়, সবই ভ্রম। আর তুই রেডিওতে যেই গানটা শুনতে পারিস, সেই গানটা কে গেয়েছে জানিস? সেই গানটা গেয়েছিল সুনয়নী। সেই গানটা আজ রাতে তোকে আবারও শোনানো হবে। কিন্তু একটা জিনিস মনে রাখিস, চারদিকে যা শুনবি যা দেখবি সবই ভ্রম, কোনো কিছুই সত্য নয়। এই বলে সেখান থেকে ভানুদেবী চলে যায়। এরপর ভানুদেবী সেখান থেকে চলে যাওয়ার পর ওই ঘরে একটি কালো অবয়ব প্রবেশ করে। আস্তে আস্তে তার হাতটা সাক্ষীর পেটের দিকে বাড়িয়ে দেয় এবং সাক্ষী যখন সকালবেলা ঘুম থেকে উঠে, সে তার পেটে একটি কালো ছাপ দেখতে পায়। এরপর সাক্ষী বাইরে বেরিয়ে এসে হেমন্তকে ডাকতে থাকে এবং চারদিকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও হেমন্তকে খুঁজে পায় না। এবার সাক্ষী প্রচন্ড পরিমাণ ভয় পেয়ে যায় এবং সিদ্ধান্ত নেয় যে করেই হোক এই বাড়ি থেকে সে বেরিয়ে যাবে। এরপর সে ক্ষেতের মাঝখানে রাস্তা দিয়ে এগোতে থাকে,
কিন্তু সাক্ষী যে রাস্তা দিয়ে এগোচ্ছিল সেই রাস্তায় দেখতে পায় একটি ঘোমটা দেওয়া লাল রঙের কাপড় পরা মহিলা এবং ওই 3টে বাচ্চা হাসছে, খেলছে আর দৌড়চ্ছে। এরপর হাঁটতে হাঁটতে এক পর্যায়ে সাক্ষী ওই কুয়োর সামনে চলে আসে। এ পর্যায়ে সাক্ষী দেখতে পায় কুয়োর ওপর ওই 3টে ছেলে দাঁড়িয়ে আছে। তারা হাসছে আর একদিকে ইঙ্গিত করে দেখাচ্ছে, ওই তো আমাদের মা আসছে, ওই যে আমাদের মা। এবারে আমরা দেখতে পাই সাক্ষীর পেছন থেকে লাল কাপড় পরা এক মহিলা এগিয়ে আসছে। তার মুখটা বিভৎস, চেহারা বোঝা যাচ্ছে না। এ পর্যায়ে মহিলাটা সামনে এগিয়ে এসে কুয়োর মধ্যে ঝাঁপ দেয়। আর অদ্ভুত ব্যাপার হচ্ছে ওই ছেলে 3টেও হাসতে হাসতে ওই মহিলাটার পিছু পিছু কুয়োতে ঝাঁপ দেয়। এই ঘটনা দেখে সাক্ষী প্রচণ্ড পরিমাণ ভয় পেয়ে যায় এবং দৌড়ে আবার বাড়ির ভেতরে চলে আসে। এবার সে একটি বুদ্ধি করে, বাড়ির ছাদে চলে যায় এবং চারদিকে তাকিয়ে দেখতে থাকে রাস্তাটা আসলে কোন দিকে। খোঁজাখুঁজির এক পর্যায়ে সে ক্ষেতের ভেতরে ওই কাকতাড়ুয়াটা দেখতে পায় যেটা আমরা মুভির শুরুর দিকে দেখেছিলাম। এবার সাক্ষী বুঝতে পারে ওই কাকতাড়ুয়া পর্যন্ত পৌঁছতে পারলেই এই বাড়ি থেকে বের হওয়ার রাস্তা সে পেয়ে যাবে। এবার ওইদিকেই হাতের ইশারা সেট করে সাক্ষী এগোতে থাকে এবং একসময় ওই কাকতাড়ুয়াটার ওখানে পৌঁছে যায়। এবার রাস্তা যাতে ভুলে না যায় এজন্য একটি আখ ক্ষেতের পাতায় সে গিট দিয়ে রাখে রাস্তাটি চিহ্নিত করার জন্য। এরপর এক একটা গলি দিয়ে সে এগোতে থাকে আর ওই রাস্তাটা খুঁজে পায় যে রাস্তা দিয়ে প্রথমে তারা প্রবেশ করেছিল এই বাড়িতে। এবার তো সাক্ষী প্রচণ্ড পরিমাণ খুশি হয়ে যায় যে হয়তো এই অভিশপ্ত বাড়ি থেকে সে বের হতে পারবে এখন। কিন্তু এরপর সাক্ষী যা দেখতে পায় সেটা দেখার জন্য সে মোটেই প্রস্তুত ছিল না। রাস্তাটা অদ্ভুত রকমভাবে আখের গাছ দিয়ে বন্ধ হয়ে গেছে। সেখান থেকে বের হওয়ার আর কোনো রাস্তাই নেই। এরপর যতগুলো গলিতেই সাক্ষী প্রবেশ করছিল প্রত্যেকটা গলির মাথায় এইভাবে আখের গাছ দিয়ে বন্ধ ছিল। অর্থাৎ আবারও ওই অভিশপ্ত বাড়িতে ফিরে আসা ছাড়া সাক্ষীর আর কোনো পথ নেই। এরপর সাক্ষী বাড়ি ফিরে এসে ওই জায়গাটার ম্যাপ আঁকতে শুরু করে, কিন্তু সে বারবারই ব্যর্থ হচ্ছিল আর প্রচণ্ড কান্নায় ভেঙে পড়ে। এ পর্যায়ে সাক্ষী ওই গানটা আবারও শুনতে পায়, কে যেন গুনগুন করে ওই গানটা গাইছিল। এবার সাক্ষী ওই গানের সুরের দিকে এগিয়ে গিয়ে ওই পোড়া বাড়িটার সামনে যায় এবং সেখানে গিয়ে বাচ্চা 3টে এবং সুনয়নীকে দেখতে পায়। তারা একদম স্বাভাবিক, যেন তারা জীবিত হয়ে গেছে। বাচ্চাগুলো হাসছে, খেলছে আর সুনয়নীকে জিজ্ঞেস করছে, ছোট মা তোমার পেটে কি মেয়ে বাচ্চা? এবার সুনয়নী বলে হ্যাঁ। এবার বাচ্চাগুলো বলে ও যখন পেট থেকে বের হবে, বড় হবে, তখন আমরা ওর সাথে খেলবো। হঠাৎ করে সেখানে ভান্নু দেবী আর সুনয়নীর স্বামী যোগেশ্বর চলে আসে। যোগেশ্বর সুনয়নীকে মারার জন্য তাড়া করে আর সুনয়নী দৌড়ে ক্ষেতের ভেতর পালাতে থাকে। সাক্ষীও তাদের পিছু পিছু দৌড়তে থাকে। হঠাৎ করে সাক্ষী খেয়াল করে যোগেশ্বর সাক্ষীকে লাঠি দিয়ে পেটাচ্ছে। তারপরে দেখতে পায় আসলে সাক্ষীকে নয়, বরং যোগেশ্বর সুনয়নীকে সেই লাঠি দিয়ে বেধড়ক পেটাচ্ছে। সাক্ষী এসব কিছু দেখে প্রচণ্ড পরিমাণ ভয় পেয়ে যায়। সে মনে মনে ভাবতে থাকে, এরা তো সবাই মৃত, তাহলে এরা কিভাবে জীবিত হলো? আর অতীতের ঘটনায় কেনই বা আমার চোখের সামনে দেখাচ্ছে? এক পর্যায়ে আমরা দেখতে পাই সুনয়নী কাঁদতে কাঁদতে যোগেশ্বরকে বলছে, আমার পেটের বাচ্চাটাকে মেরো না। তখন যোগেশ্বর বলে, শুধু পেটের বাচ্চা না, তোকে সহ মারবো। এমন সময় আমরা দেখতে পাই ওই 3টে বাচ্চার মধ্যে একটি বাচ্চা একটি ছুরি সুনয়নীর দিকে এগিয়ে দিচ্ছে। মূলত আত্মরক্ষার জন্যই ছুরিটা সুনয়নীকে দেয় ওই ছেলেটা। এবার যোগেশ্বর যখন সুনয়নীকে মারতে আবারও প্রস্তুত, তখন সুনয়নী ওই ছুরিটা যোগেশ্বরের সামনে এগিয়ে ধরে, যাতে করে যোগেশ্বর তাকে আর না মারে। আর ছেলে 3টে গিয়ে যোগেশ্বরের পা টেনে ধরে, যাতে যোগেশ্বর সুনয়নীকে আর মারতে না পারে। এমন সময় হঠাৎ করে যোগেশ্বর পিছলে ওই ছুরিটার উপর পড়ে যায় এবং ছুরিটা যোগেশ্বরের বুকে বিঁধে যোগেশ্বর মারা যায়। এমন সময় সেখানে ভান্নু দেবী এসে উপস্থিত হয় এবং সুনয়নীকে বলে, তুই আমার দেবরকে মেরে ফেললি? সুনয়নী বলল, আমি ওকে মারিনি। তখন ভান্নু দেবী বলে, তুই মেরেছিস, আমি সব দেখেছি। এই বলে ভান্নু দেবী তার স্বামী কাজলা আর ছেলে রাজবীরকে ডাকতে থাকে। তারপর হঠাৎ করে সবকিছু গায়েব হয়ে যায়।
এই পর্যায়ে সাক্ষী দেখতে পায় সুনয়নী তার দিকে কটমট করে তাকিয়ে আছে আর তার হাতে ওই ছুরিটা। এবারে সাক্ষী দেখতে পায় রাজবীরের বউ রানী আর যে তৃতীয় বউটা ছিল ওরাও এই একই জায়গায় এসে ছুরি দিয়ে পেট কেটে তাদের পেটের বাচ্চাকে মেরে ফেলেছে। এরপর আবারও সবকিছু গায়েব হয়ে যায়। রাতের বেলা সাক্ষী যখন ঘুমাচ্ছিল হঠাৎ করেই দেখতে পায় পাশের ঘরে কেউ যেন আগুন লাগাতে যাচ্ছে। তখন সাক্ষী বলতে থাকে সুনয়নীকে তোমরা মেরো না। আর সেখানে দৌড়ে যায় সাক্ষী। সেখানে গিয়ে দেখতে পায় যোগেশ্বর আর ভানুদেবী তার গায়ে আগুন লাগিয়ে দিয়েছে। হঠাৎ করে আবার সবকিছুই মিলিয়ে যায়। এবার সাক্ষীর প্রসব বেদনা শুরু হয় আর তার পেটটা পুড়ে যেতে থাকে। এরপর হঠাৎ করেই সাক্ষী জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান ফিরে দেখতে পায় সে একটা বাচ্চা প্রসব করেছে আর ওই তিনটে ছেলে বাচ্চাটাকে নিয়ে খেলা করছে। একটু পরেই দেখা যায় সুনয়নীও সাক্ষীর পাশে বাচ্চাটাকে নিয়ে এভাবে শুয়ে আছে। এরপর সাক্ষী জ্ঞান হারায়। সকালে যখন উঠে তখন সে বাচ্চাটাকে কোথাও দেখতে পায় না। এরপর দৌড়ে পাগলের মতো ক্ষেতের ভেতরে যায় বাচ্চাটাকে খুঁজতে। দৌড়ে ওই কুয়োটার কাছে আসলে দেখতে পায় রাজবীর বাচ্চাটাকে কুয়োটার মধ্যে ফেলে দিচ্ছে। আর ড্রাইভার কাজলা শয়তানের হাসি হেসে বলছে, মেয়ে বাচ্চা দিয়ে কি হবে? মেয়ে বাচ্চা তো বংশ বাড়াতে পারে না। মেয়ে বাচ্চাদের বলি দিয়ে দেওয়া উচিত। মেয়ে সন্তান বলি দিলে ফসল ভালো হবে আমাদের। এছাড়া মেয়ে সন্তান আর কোনো কাজেই লাগে না। রাজবীর যখন বাচ্চাটাকে কুয়োর ভেতরে ফেলে দিচ্ছিল সাক্ষী তখন অদ্ভুতভাবে রাজবীরের দিকে তাকিয়েছিল। এরপর যখন সবকিছু মিলিয়ে যায় তখন সাক্ষী সেখানে গিয়ে দৌড়ে কুয়োর ভেতরে দেখতে পায় সেখানে একটি বাচ্চা নয় বরং হাজার হাজার বাচ্চা। এরপরই হঠাৎ করে সাক্ষী খেয়াল করে তার তো এখনো বাচ্চাই হয়নি, তার পেটে এখনো বাচ্চা রয়েছে। এরপর সাক্ষী তার পেট ধরে কাঁদতে থাকে আর বলে, আমি তোকে জন্ম দেবই, আমি তোকে জন্ম দেবই। এরপর সাক্ষী ওই বাচ্চা তিনটিকে আবারও দেখতে পায় আর তাদের পিছু পিছু দেখতে পায় সুনয়নীকে। এবার সাক্ষী হাঁটু গেড়ে সুনয়নীর সামনে বসে পড়ে। এরপর সিন শিফট হয়। এরপরের সিনে দেখা যায় সাক্ষী বাড়ির সামনে বসে আছে, তার হাতে ওই ছুরিটা। সেখানে ভানুদেবী আসে আর বলে, মেয়ে তুই ঠিক আছিস? তোকে অসংখ্য ধন্যবাদ, তোর জন্য আমাদের বংশ থেকে অভিশাপটা দূর হলো। এরপর সেখানে হেমন্ত আর কাজলা আসে। হেমন্ত এসে সাক্ষীকে বলে, সাক্ষী চলো আমরা এখান থেকে চলে যাব। এরা খুব খারাপ মানুষ, এরা এদের স্বার্থে আমাদেরকে ব্যবহার করেছে, এখানে আর এক মুহূর্তও থাকবো না। এই বলে হেমন্ত সাক্ষীর হাত টানতে থাকে। তখন সাক্ষী বলে, দাঁড়াও, যাওয়ার আগে এদের আসল রূপগুলো প্রকাশ করে যায়। সুনয়নী আত্মহত্যা করেনি, বরং এরাই সুনয়নীকে মেরেছে। সুনয়নী তো বাচ্চাদেরকে পছন্দ করত। সুনয়নীর আসল দোষ ছিল সুনয়নীর পেটে মেয়ে বাচ্চা ছিল। এরা সুনয়নীকে ওই ঘরের মধ্যে জ্যান্ত পুড়িয়েছিল। মেয়েটা আধা পুরা অবস্থায় প্রচন্ড পরিমাণ কষ্ট পাচ্ছিল। কেউ তাকে এক নজর দেখতেও যায়নি। ওই সময়ই সুনয়নী একটি মেয়ে বাচ্চার জন্ম দেয় আর এরা ওই মেয়ে বাচ্চাটা সুনয়নীর কাছ থেকে নিয়ে কুয়োর মধ্যে ফেলে দিতে যায়। সুনয়নী ওই পোড়া অবস্থাতেই দৌড়ে গিয়েছিল তার বাচ্চাটাকে বাঁচাতে, কিন্তু সে তার বাচ্চাকে বাঁচাতে পারেনি। কুয়োর মধ্যে তারা ওই বাচ্চাটাকে ফেলে দিয়েছে। তাই সুনয়নীও ওই কুয়োতে ঝাঁপ দেয় এবং সুনয়নী লাফ দেওয়ার পর ওই তিনটে বাচ্চাও কুয়োতে লাফ দেয় সুনয়নীকে বাঁচানোর জন্য। আর এভাবেই ওরা সবাই মারা গিয়েছিল। এবার সাক্ষী বলে, আর এই 3 দিন সুনয়নীর সাথে ঘটে যাওয়া সকল ঘটনা সুনয়নী আমার চোখে প্রত্যক্ষ করিয়েছে। আমি যেগুলোকে ভ্রম ভাবছি এগুলো আসলে ভ্রম নয়, এগুলো সবই সত্য। যা যা সুনয়নীর সাথে তারা করেছে তার সকল কিছুই আমি দেখতে পেয়েছি। এবার ভানুদেবী বলে ওঠে, এই মেয়ে তুই কি জানিস? ওটা আসলে একটা ডাইনি ছিল, ও তো আমার ছেলের বউগুলোকেও মেরেছে। এবার সাক্ষী বলে, আপনার ছেলের বউদেরকে সুনয়নী মারেনি, বরং সুনয়নী তাদেরকে চাকু দিয়েছিল আত্মরক্ষার জন্য, কিন্তু তারা না বুঝে ওই চাকু দিয়ে তাদের পেট কেটেছে, কিন্তু এরপরেও তাদের জীবন নেয়নি। তাদের জীবন তো আপনারা আর আপনাদের ছেলে রাজবীর নিয়েছে। কুড়োল দিয়ে কুপিয়ে কুপিয়ে মেয়েগুলোকে হত্যা করেছিলেন আপনারা।
যাতে করে তারা বাইরে গিয়ে কোনো কিছু বলতে না পারে কাউকে। শুধুমাত্র রানীকে আপনার ছেড়ে দিয়েছেন, কারণ রানী নিজে থেকেই চুপ হয়ে গিয়েছিল। এ পর্যায়ে ভানুদেবী বলে, চুপ থাক মেয়ে, মেয়ের মতো থাক, এত কথা বলিস না, নয়তো। তখন সাক্ষী বলে, নয়তো কি, রাজবীরকে দিয়ে আমাকেও টুকরো টুকরো করে ফেলবেন নাকি? अपने लाडले राजवीर से कह के मुझे मार देंगे। हाँ राजवीर। তাই না রাজবীর, বলেই সে হেমন্তর দিকে তাকায়। আর এখানেই মুভির আসল টুইস্ট রিভিল হয়। এবার হেমন্ত সাক্ষীকে বলে, তুমি আমাকে রাজবীর কেন বলছো? তখন সাক্ষী বলে, তুমি হয়তো আমার কথাগুলো এতক্ষণ মনোযোগ দিয়ে শুনোনি। আমি কিন্তু বলেছি আমি সুনয়নীর সাথে ঘটে যাওয়া সকল ঘটনায় নিজের চোখে দেখেছি, আর তোমাকেও আমি সেখানে দেখেছি রাজবীর হিসেবে। আর আসল ঘটনা হলো, ভানুদেবী যে বলেছিল রাজবীর শহরে বিয়ে করেছে, মূলত সাক্ষী ছিল তাদের ছেলের বউ। আর তারা প্ল্যান করে সাক্ষীকে এই বাড়িতে নিয়ে এসেছে, কারণ তাদের অন্ধবিশ্বাস ছিল কোনো 8 মাসের গর্ভবতী মহিলা যদি 3 রাত এখানে বেঁচে থাকতে পারে, তাহলে তার গর্ভ থেকে ছেলে সন্তান আসবে এবং তাদের বংশ থেকে অভিশাপ সরে যাবে। এবার আমাদের আসল ঘটনা দেখানো হয়, যেদিন সাক্ষী সুনয়নীর সামনে হাঁটু গেড়ে বসেছিল। এরপর আসলে কি হয়েছিল? এ পর্যায়ে আমরা দেখতে পাই সুনয়নীর দেওয়া ছুরিটা দিয়ে সাক্ষী তার পেট কাটতেই যাচ্ছে। এ সময় সাক্ষী সুনয়নীকে বলে ওঠে, এমনটা করো না, এমনটা করে তুমি হয়তো তাদের বংশ রোধ করতে পারবে, কিন্তু তুমি তো তাই করছো যা ওরা তোমার সাথে করেছিল। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি এই মেয়ের জন্ম দেব এবং এই অন্যায়ের প্রতিবাদ করব এবং উপযুক্ত শাস্তি দেব। আমাকে ছেড়ে দাও, আমার বাচ্চাটাকে মেরো না। এই সব কিছু শুনে সুনয়নী অদ্ভুতভাবে চিৎকার করতে থাকে এবং সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় হেমন্ত মানে রাজবীর যখন বুঝে গেছে যে সাক্ষী সবকিছুই জেনে গেছে, তখন সে সাক্ষীকে মারতে যায়। আর তখন সাক্ষী সেই ছুরিটি যেটি সুনয়নী তাকে দিয়েছিল সেটা রাজবীরের দিকে ধরে আর বলে, এই মেয়েকে আমি জন্ম দিবই, তোরা কে কি করতে পারিস দেখি। বলেই সে সেখান থেকে বের হয়ে যায় আর চাকুটাকে ফেলে দেয়। এবার মুভির আসল আরো একটি টুইস্ট রিভিল হয়। এই পর্যায়ে দেখা যায় সাক্ষীর মধ্যে কোনো ভয় ডর নেই, সে দৌড়চ্ছেও না বা জোরে জোরেও হাঁটছে না, স্বাভাবিক ভঙ্গিতেই সে হেঁটে যাচ্ছে। রাজবীর এবার ছুরিটা তুলে নিয়ে পেছন থেকে দৌড়ে যখনই সাক্ষীকে মারতে যাবে, তখনই সেখানে চলে আসে রানী। একটি ধারালো কুড়াল দিয়ে ক্ষতবিক্ষত করতে থাকে রাজবীরকে। আর ভানুদেবী ও কাজলা যখন সেখানে এসে রাজবীরকে বাঁচাতে যায়, তখন রানী তাদের উপরও আক্রমণ করে। পুরো এলাকায় তাদের আর্তনাদ আর মৃত্যু যন্ত্রণার আওয়াজ শোনা যেতে থাকে। এবার সাক্ষী হাঁটতে হাঁটতে ওই গোল জায়গাটার ওখানে চলে আসে এবং রাস্তা খুঁজতে থাকে। তখন ওই 3টে ছেলেকে আবারও দেখানো হয়, তারা হাসতে হাসতে সঠিক পথটা দেখিয়ে দিচ্ছে সাক্ষীকে। এবার সাক্ষীর মুখে হাসি ফোটে। সাক্ষী ওই পথ ধরে যখন এগিয়ে যায়, তখন দেখা যায় রক্তমাখা গায়ে রানীও সাক্ষীর পিছু পিছু যাচ্ছে। রানীও এই অভিশপ্ত জঙ্গল থেকে বের হতে চায়। এখানেই মুভিটার শেষ হয়। কেমন লাগলো আপনাদের এই হরর সাসপেন্স ধর্মী মাস্টারপিস মুভিটি? সম্প্রতি রিলিজ হয়েছে সরি 2 মুভিটি, সেটিও আমাদের চ্যানেলে খুব শীঘ্রই এক্সপ্লেনেশন করা হবে। সরি 2 এর এক্সপ্লেনেশন দেখতে চাইলে কমেন্টে তা অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।